এখানকার তাপমাত্রা বেড়ে যায়, আর তখনও অ্যান্টার্কটিকার তাপমাত্রা থাকে -12°C, কারণ এখানকার তাপমাত্রা বছরের সব সময় ফ্রিজিং পয়েন্টের নিচে থাকে। এজন্য বছরের কোনো সময়ই এখানকার বরফ গলে যায় না। শুধু তাই না, প্রতি বছর এখানে 2 ইঞ্চি করে বরফের আস্তরণ বেড়ে যায়। এটা শুনতে তেমন বেশি না মনে হলেও কোটি বছর ধরে বরফের এই আস্তরণ বেড়েই চলেছে। অ্যান্টার্কটিকা শুধুমাত্র বরফ আর শীতের তীব্রতার কারণেই যে শুধুমাত্র মানুষের বসবাসের অনুপযোগী সেটা না। এখানে বাতাসের আর্দ্রতা নেই বললেই চলে। সাধারণত বাতাসে 40 থেকে 80% জলীয় বাষ্প থাকে, যা মানুষের শরীরের জন্য যেমন দরকারি তেমনি প্রকৃতির জন্য জরুরি। কিন্তু অ্যান্টার্কটিকাতে জলীয় বাষ্পের পরিমাণ মাত্র 0.03%। এ কারণে এখানে মানুষের চামড়ায় বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি এবং ডিহাইড্রেশন খুবই সাধারণ একটা ব্যাপার। এত কিছু শোনার পরেও নিশ্চয়ই আপনার কাছে মনে হচ্ছে যে এখানে মানুষ কিভাবে থাকে। মূলত এখানে মানুষ থাকে গবেষণার কাজে। মহাকাশ যেমন মানুষের বসবাসের উপযোগী না, কিন্তু গবেষণার জন্য মানুষ সেখানেও থাকে। পৃথিবীর দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকা এমন একটা মহাদেশ যেখানে পরিবেশ এবং আবহাওয়া মানুষকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না। এটা পৃথিবীর সবথেকে দূরের, জনমানব শূন্য এবং বরফ ঘেরা ভুতুড়ে মৃত্যু উপত্যকার মতো একটা জায়গা। আশ্চর্যের বিষয় হলো, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই মহাদেশে গত কয়েকশো বছর ধরে মানুষ বাস করে আসছে। এখন প্রশ্ন আসতে পারে, এত দেশ থাকা সত্ত্বেও এই বরফ ঘেরা মহাদেশেই কেন? মাত্র 45 জন মানুষ সেখানে কি করে এবং কিভাবেই বা তারা টিকে থাকে? তো চলুন সেগুলোই জানা যাক। আয়তনের হিসাবে অ্যান্টার্কটিকা এত বড় যে পুরো আমেরিকা মহাদেশ এবং ভারত এর ভিতরে ধরে যাবে। এত বড় মহাদেশের প্রায় 98 ভাগই গভীর বরফে ঢাকা। অ্যান্টার্কটিকাতে বরফের মাত্রা এতটাই বেশি যে কোথাও কোথাও 5 কিলোমিটার পর্যন্ত গভীর বরফে ঢেকে যায়। এখানকার সাধারণ তাপমাত্রা -60°C। তবে বছরের কিছু কিছু সময় এখানকার তাপমাত্রা বেড়ে যায়, আর তখনও অ্যান্টার্কটিকার তাপমাত্রা থাকে -12°C, কারণ এখানকার তাপমাত্রা বছরের সব সময় ফ্রিজিং পয়েন্টের নিচে থাকে। এজন্য বছরের কোনো সময়ই এখানকার বরফ গলে যায় না। শুধু তাই না, প্রতি বছর এখানে 2 ইঞ্চি করে বরফের আস্তরণ বেড়ে যায়। এটা শুনতে তেমন বেশি না মনে হলেও কোটি বছর ধরে বরফের এই আস্তরণ বেড়েই চলেছে। অ্যান্টার্কটিকা শুধুমাত্র বরফ আর শীতের তীব্রতার কারণেই যে শুধুমাত্র মানুষের বসবাসের অনুপযোগী সেটা না। এখানে বাতাসের আর্দ্রতা নেই বললেই চলে। সাধারণত বাতাসে 40 থেকে 80% জলীয় বাষ্প থাকে, যা মানুষের শরীরের জন্য যেমন দরকারি তেমনি প্রকৃতির জন্য জরুরি। কিন্তু অ্যান্টার্কটিকাতে জলীয় বাষ্পের পরিমাণ মাত্র 0.03%। এ কারণে এখানে মানুষের চামড়ায় বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি এবং ডিহাইড্রেশন খুবই সাধারণ একটা ব্যাপার। এত কিছু শোনার পরেও নিশ্চয়ই আপনার কাছে মনে হচ্ছে যে এখানে মানুষ কিভাবে থাকে। মূলত এখানে মানুষ থাকে গবেষণার কাজে। মহাকাশ যেমন মানুষের বসবাসের উপযোগী না, কিন্তু গবেষণার জন্য মানুষ সেখানেও থাকে। ঠিক তেমনিভাবে অ্যান্টার্কটিকাতেও গবেষণার জন্যই মানুষ পাঠানো হয়। অ্যান্টার্কটিকার সবথেকে বড় গবেষণা কেন্দ্র হলো অ্যামুন্ডসেন স্কট সাউথ পোল। এই রিসার্চ সেন্টারে গরমকালে 150 জন বিজ্ঞানী এবং শীতকালে 45 জন গবেষক এবং স্টাফ থাকে। আর এই অ্যান্টার্কটিকাতে পৌঁছানোর একমাত্র উপায় হলো প্লেন, অথচ এখানে কোনো রানওয়ে নেই। এখানে বরফের পরিমাণ এতটাই বেশি যে কোনো রানওয়েও বানানো সম্ভব না। ভাবছেন তাহলে প্লেন ল্যান্ড করে কোথায়? এখানকার রানওয়ে কংক্রিট বা অন্য কোনো কিছু দিয়ে তৈরি না। এখানকার বরফ রোলার দিয়ে শক্ত করে তার উপর দিয়ে প্লেন যাওয়ার মতো উপযোগী একটা রানওয়ে তৈরি করা হয়। আর সেজন্যই এখানে প্লেন ল্যান্ড করানোর জন্য পাইলটদেরকে স্পেশাল ট্রেনিংও দেওয়া হয়, কারণ এখানকার প্লেন ল্যান্ডিং অনেক বেশি ঝুঁকিপূর্ণ। একটু অসাবধান হলেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এবার চলুন জেনে নেই গবেষকেরা এখানে কিভাবে থাকে। 1956 সালে দক্ষিণ মেরুতে আমেরিকান স্টেশন কাঠ দিয়ে বানানো হয়েছিল, কিন্তু এটা বরফের ধাক্কায় খুব দ্রুতই চুরমার হয়ে যায়। 1974 সালে একটা বিশাল আকৃতির ইগলু ঘরের আকৃতির রিসার্চ সেন্টার সেখানে বানানো হয়েছিল, কিন্তু আমেরিকানদের এই চেষ্টাও বিফলে যায়, কারণ প্রতি বছর এই ইগলু আকৃতির রিসার্চ সেন্টার বরফের নিচে তলিয়ে যেত। কারণ অ্যান্টার্কটিকাতে বছরের 6 মাস শীতকাল আর 6 মাস গরমকাল থাকে, আর সেই গরমকালের 6 মাস এখানে কোনো রাতও হয় না, আর বাকি 6 মাস শীতকালে রাত হয় কিন্তু কোনো সূর্যের দেখা মেলে না। এ কারণে যে 6 মাস রাত থাকতো সেই 6 মাস ইগলু রিসার্চ সেন্টারকে বরফের মধ্যে থেকে বের করা যেত না। গরম
গরমকালের জন্য অপেক্ষা করতে হতো। এতে অনেক পরিশ্রম এবং জ্বালানিরও ব্যয় হতো। আর তাই 2008 সালে আমেরিকা এক নতুন ধরনের ডিজাইন আবিষ্কার করে আর ইগলুর ডিজাইন পরিবর্তন করে এই ছবির মতো ডিজাইন করে। এই বিল্ডিংয়ের বিশেষ একটা দিক হলো এটা অ্যারোডাইনামিক, অর্থাৎ বাতাসের প্রবল বেগও এটাকে কিছুই করতে পারে না, এবং এটা হাইড্রোলিক পিলারের উপরে তৈরি করা হয় যার ভিত ছিল বরফের অনেক নিচে। অ্যারোডাইনামিক ডিজাইনের কারণে প্রচুর বাতাসেও বিল্ডিংয়ের উপরে বা নিচে বরফ জমতে পারতো না। মজার ব্যাপার হলো অ্যান্টার্কটিকা একটা স্বাধীন মহাদেশ। এখানে 29টা দেশের রিসার্চ সেন্টার থাকলেও অ্যান্টার্কটিকার মালিকানা কোনো দেশের কাছেই নেই। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, অ্যান্টার্কটিকাতে কী নিয়ে গবেষণা করা হয়? এখানে মূলত মহাকাশ এবং জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণা করা হয়, কারণ সাধারণ আবহাওয়াতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে টেলিস্কোপে খুব বেশি দূর পর্যন্ত দেখা যায় না। কিন্তু দক্ষিণ মেরুর আকাশে কোনো জলীয় বাষ্প না থাকায় অনেক দূর পর্যন্ত পরিষ্কার আকাশ দেখা যায়। কয়েক লক্ষ লাইট ইয়ার পর্যন্ত খুব সহজেই টেলিস্কোপে দেখা যায়। যেমন এটা একটা ব্ল্যাক হোলের ছবি। 2019 সালে অ্যান্টার্কটিকা থেকে টেলিস্কোপের মাধ্যমে এই ছবিটা তোলা হয়, যা অন্য কোনো আবহাওয়া থেকে হয়তো তোলা সম্ভব হতো না। তাছাড়া অ্যান্টার্কটিকা থেকে আইস কোর নিয়েও রিসার্চ করা হয়। কয়েকশো বা লক্ষ বছর আগে পৃথিবীর বাতাসে কী কী উপাদান ছিল সেগুলো নিয়েও অ্যান্টার্কটিকাতে গবেষণা করা হয়, কারণ অ্যান্টার্কটিকাতে লক্ষ কোটি বছরের জমা হওয়া বরফের নিচে লক্ষ কোটি বছর আগের অনেক নিদর্শন জমা হয়ে আছে। এজন্য সেখানে আইস কোর নিয়েও গবেষণা করা হয়। এই আইস কোর থেকে জানা যায় শত শত বছর আগে পৃথিবীতে কী কী ছিল। গবেষকেরা অ্যান্টার্কটিকাতে রিসার্চ করে সমস্ত ডাটা তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়। অ্যান্টার্কটিকাতে আসার যেমন একটাই উপায়, তেমনি অ্যান্টার্কটিকা থেকে বেরোনোরও একটাই উপায়, সেটা হলো সেই প্লেন। অ্যান্টার্কটিকাতে বছরের 3 মাস প্লেনে যাতায়াত করা যায়, কারণ বছরের বাকি সময় এখানে বরফ ঝড়ের কারণে প্লেন চলাচল করতে পারে না। এছাড়া অ্যান্টার্কটিকাতে বাতাস এবং জলীয় বাষ্প কম থাকায় গবেষকেরা বিপদের মুহূর্তে প্যারাশুটও ব্যবহার করতে পারে না। এমনকি এখানে ইন্টারনেট ব্যবহার করাও অনেক বড় একটা চ্যালেঞ্জ। এখানে মাত্র 4টা স্যাটেলাইট অল্প সময়ের জন্য কাজ করে। বেশিরভাগ সময়ই এখানে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। যখন স্যাটেলাইট দক্ষিণ মেরুর পাশ দিয়ে যায় তখনই কেবলমাত্র ইন্টারনেটের সিগন্যাল পাওয়া যায়। 24 ঘন্টায় মাত্র 3 ঘন্টা 50 মিনিটের মতো সেখানে ইন্টারনেট পাওয়া যায়। এই সময়ের মধ্যেই গবেষকেরা তাদের পরিবারের সাথেও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে। আরও অবাক করা ব্যাপার হলো, অ্যান্টার্কটিকাতে সামান্য পরিমাণ দূষণও যদি ঘটে তাহলে তা গবেষণার কাজে অনেক সমস্যার সৃষ্টি করে। এর অর্থ হলো অ্যান্টার্কটিকাতে যে ময়লা আবর্জনা জমে সেগুলো অ্যান্টার্কটিকা থেকে ফেরত পাঠানো হয় কার্গো বিমানে করে। তাছাড়া এখানে বসবাস করা যে কারো পক্ষেই সম্ভব না। তাই শীতকালে দক্ষিণ মেরুতে মাত্র 45 জন মানুষ থাকে। এই 45 জন মানুষকে বিশেষভাবে পরীক্ষা করে সেখানে নেওয়া হয়, কারণ শীতকালে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে যাতে তারা সেখানে টিকে থাকতে পারে। যে সময়ে 6 মাস শুধুমাত্র রাত থাকে তখন যে কোনো মুহূর্তে উদ্বিগ্নতা, ডিপ্রেশন এবং অসুস্থতাও দেখা দিতে পারে, এবং সেই ভয়ঙ্কর সময়ে এখানে কোনো ধরনের নেটওয়ার্ক থাকে না বললেই চলে। এমন কঠিন পরিস্থিতিতে যেসব ক্রুরা দক্ষিণ মেরুতে থাকে তাদের পরিস্থিতি এবং আত্মত্যাগ এই ছোট্ট ভিডিওতে বর্ণনা করা সত্যিই অসম্ভব। বিনম্র শ্রদ্ধা জানাই সেসব আত্মত্যাগী